কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে ঘটনাটা বহু বছর আগের, কিন্তু আপনার শরীর এখনো সেটার ভেতরে আটকে রয়েছে? বাইরে থেকে সব কিছু স্বাভাবিক, আপনি কাজ করছেন, কথা বলছেন, হাসছেন, কিন্তু হঠাৎ কোনো শব্দ, কোনো গন্ধ, কারো কণ্ঠের স্বর আর আপনার বুকের ভেতর অজানা এক চাপ জমে ওঠে। আপনি জানেন এখানে কোনো বিপদ নেই, তবুও শরীর যেন বিশ্বাস করতে চায় না। হাত ঠান্ডা হয়ে যায়, শ্বাস ছোট হয়ে আসে, বা হঠাৎ সব কিছু নিস্তেজ হয়ে যায়। আপনি ভাবেন, আমি কি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছি? আমি কি খুব সেনসিটিভ? কিন্তু যদি এটা দুর্বলতা না হয়, যদি এটা আপনার শরীরের অসমাপ্ত একটি গল্প হয়। আমরা সাধারণত ট্রমাকে স্মৃতির সঙ্গে জুড়ে দেখি। কি হয়েছিল, কে কি বলেছিল, কতটা কষ্ট পেয়েছিলাম। কিন্তু যদি ট্রমা আসলে ঘটনা স্মৃতি না হয়ে শরীরের ভেতরের জমে থাকা শক্তি হয়, যদি আপনার ভেতরের কাঁপুনি, অকারণ ভয় বা হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া অনুভূতি, এই সবই হয় এমন এক সার্ভাইভাল রেসপন্স যা কখনো সম্পূর্ণ হতে পারেনি। প্রাণীরা বিপদের পর শরীর ঝাঁকিয়ে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আমরা সেটা পারি না। আমরা নিজেকে শক্ত করে রাখি, কাঁপতে দিই না, কাঁদি না, ভেঙে পড়ি না। আর সেই চাপা শক্তি বছরের পর বছর আমাদের স্নায়ুকে বলে যায়, তুমি এখনও নিরাপদ নাও। তাহলে প্রশ্ন উঠতেই পারে, সমস্যা কি আপনার মনের, নাকি আপনার নার্ভাস সিস্টেম এখনও বিপদ শেষ হওয়ার সংকেত পায়নি? স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা কথা বলবো ওয়েকিং দ্য টাইগার নিয়ে, যার লেখক হলেন পিটার এ লেভিন। এই বইটি ট্রমাকে কোনো মানসিক দুর্বলতা হিসেবে দেখে না, বরং এটি ব্যাখ্যা করে কিভাবে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম বিপদের মুহূর্তে সক্রিয় হয় এবং কখনো কখনো সেই সক্রিয় অবস্থাতেই আটকে পড়ে যায়। লেভিন দেখান যে ট্রমা হলো না কেবল কি ঘটেছিল, ট্রমা হলো কিভাবে আমাদের শরীর সেই ঘটনার প্রতিক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি। এই বইয়ের কেন্দ্রে রয়েছে একটি গভীর কিন্তু বিপ্লবী ধারণা। হিলিং শুরু হয় গল্প বিশ্লেষণ দিয়ে নয়, বরং শরীরের সূক্ষ্ম অনুভূতি লক্ষ্য করার মাধ্যমে। যখন আমরা খুব দ্রুত সামনে এগোতে চাই, মুভ অন করতে চাই, তখন শরীর পিছনে থেকে যায়, ফ্রিজে, হাইপার অ্যারাউজালে বা নামনেসের মধ্যে। কিন্তু যদি আমরা ধীরে যাই, যদি আমরা শরীরকে আবার নিরাপত্তার অনুভূতি শেখাতে পারি, যদি আমরা ছোট ছোট মাত্রায় সেই জমে থাকা সার্ভাইভাল এনার্জিকে মুক্ত হতে দিই, এই আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব কেন ট্রমা আমাদের আচরণ, সম্পর্ক, এমনকি পরিচয়কেও প্রভাবিত করে। কেন কখনো আমরা অতিরিক্ত সতর্ক হয়ে যাই, আবার কখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ি, এবং কিভাবে শরীরভিত্তিক সচেতনতা আমাদের এক পুনর্জন্মের দিকে নিয়ে যেতে পারে, যেখানে নিরাপত্তা শুধু ধারণা নয়, বাস্তব শারীরিক অভিজ্ঞতা হয়ে ওঠে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু অতীতের প্রশ্ন নয়, প্রশ্নটা হলো, আপনার শরীর কি সত্যিই জানে যে আপনি নিরাপদ? ট্রমা আসলে কি? ধরুন এক বিকেলে হঠাৎ কোনো তীব্র শব্দে আপনার বুক কেঁপে উঠল। মুহূর্তটা হয়তো খুব সাধারণ, যেমন রাস্তার হর্ন, দরজার জোরে বন্ধ হয়ে যাওয়া, অথবা কারো কণ্ঠের হঠাৎ উঁচু স্বর। কিন্তু আপনার শরীরের ভেতরে যেন অন্য এক সময় খুলে যায়। হাতের তালু ঘেমে ওঠে, শ্বাস ছোট হয়ে আসে, পেশিগুলো শক্ত হয়ে যায়। আপনি বুঝতে পারেন যে এই মুহূর্তে আসলে কোনো বিপদ নেই, তবুও শরীর যেন অন্য কিছু বিশ্বাস করছে, যেন সে এখনও দৌড়াতে প্রস্তুত, লড়াই করতে প্রস্তুত, অথবা একদম স্থির হয়ে অদৃশ্য হয়ে যেতে প্রস্তুত। এই জায়গাতেই ট্রমার গল্প শুরু হয়। ট্রমা কেবল সেই ঘটনা নয় যা একদিন ঘটেছিল। ট্রমা হলো সেই ঘটনার সময় যখন আপনার শরীর যে বেঁচে থাকার শক্তি জাগিয়েছিল, কিন্তু সম্পূর্ণ ব্যবহার করতে পারেনি, সেই অসমাপ্ত শক্তির গল্প। যখন হঠাৎ ভয় আসে, আমাদের স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়, লড়াই করে,
পালাও, না হলে স্থির হয়ে যায়। এটি চিন্তার সিদ্ধান্ত নয়, এটি একটি জীববিজ্ঞানের প্রাচীন ভাষা। হাজার বছরের বিবর্তন আমাদের শরীরকে এমনভাবে গড়ে তুলেছে যাতে বিপদের মুহূর্তে আমরা দ্রুত সাড়া দিতে পারি। যেমন বনে একটি হরিণ যখন বাঘের মুখোমুখি হয়, তার শরীর মুহূর্তের মধ্যে শক্তি দিয়ে ভরে ওঠে। যদি সে পালাতে পারে, বিপদ কেটে গেলে তার শরীর কাঁপতে থাকে, পেশিগুলো থরথর করে, শ্বাস দ্রুত হয়ে তারপরে ধীর হয়ে আসে। কয়েক মিনিটের মধ্যেই সে আবার ঘাস খেতে শুরু করে। তার শরীর জানে কিভাবে বিপদের ঢেউকে আসতে দিতে হয় এবং চলে যেতে দিতে হয়। কিন্তু মানুষ প্রায়ই সেই ঢেউকে আটকে দেয়। আমরা কাঁপতে লজ্জা পাই, ভয়কে দুর্বলতা ভাবি, কান্নাকে নিয়ন্ত্রণ করি এবং নিজেকে বলি আমি ঠিক আছি। বাইরে থেকে আমরা হয়তো ঠিকই থাকি, কিন্তু ভেতরে সেই অর্ধসমাপ্ত প্রতিক্রিয়া জমে থাকে। ধীরে ধীরে এই জমে থাকা শক্তি অন্য রূপ নেয়। কখনো তা অকারণ আতঙ্ক হয়ে ফিরে আসে, বা কখনো অস্বাভাবিক সতর্কতা, সবসময় যেন কিছু একটা খারাপ ঘটতে চলেছে। আবার কখনো তার সম্পূর্ণ বিপরীত, সবকিছু অনুভবহীন হয়ে যায়, আনন্দ স্পর্শ করে না, দুঃখও গভীরভাবে আর নামে না, যেন শরীর সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত অনুভব করাই যেন বিপজ্জনক, তাই অনুভূতিকেই কমিয়ে দাও। মানুষ তখন ভাবে আমার কি সমস্যা, অথচ সমস্যা তার চরিত্রের নয়। তার শরীর এখনও সেই পুরনো সংকেত বহন করছে যে পৃথিবী নিরাপদ নয়। ভাবুন এমন একজনের কথা যিনি শৈশবে হঠাৎ একদিন খুব ভয় পেয়েছিলেন। হয়তো বাড়ির ভেতরে তীব্র ঝগড়া, হয়তো আকস্মিক দুর্ঘটনা, হয়তো দীর্ঘ সময়ের অদৃশ্য চাপ। তখন তার ছোট শরীর লড়াই বা পালানোর জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু সে কোথাও পালাতে পারেনি, কাউকে ঠেকাতেও পারেনি। তাই তার ভেতরে ফ্রিজ নেমে এসেছিল, স্থির, নীরব এবং জমাট বাঁধা অবস্থা। বছর কেটে গেছে, মানুষটি বড় হয়ে গেছে, জীবন গুছিয়েছে, সম্পর্ক তৈরি করেছে, তবুও কোনো ঘনিষ্ঠ মুহূর্তে, কোনো অল্প চাপের পরিস্থিতিতে তার বুকের ভেতর সেই পুরনো স্থিরতা আবারও ফিরে আসে। সে নিজেও বুঝতে পারে না কেন সে হঠাৎ দূরে সরে যেতে চায়, কেন সামান্য পরিবর্তনেও তার শরীর শক্ত হয়ে যায়। কারণ তার স্নায়ুতন্ত্র এখনও অতীতের অসমাপ্ত অধ্যায়ে আটকে রয়েছে। ট্রমা তাই দুর্বলতার নাম নয়, এটি শরীরের বেঁচে থাকার অসাধারণ ক্ষমতার একটা প্রমাণ। সমস্যা তখনই হয় যখন সেই ক্ষমতা মাঝপথে থেমে যায়। আমরা প্রায়ই গল্পটা মনে রাখি, কে কি বলেছিল, কি হয়েছিল, কিন্তু শরীর গল্প মনে রাখে না। সে মনে রাখে অনুভূতির ঢেউ, পেশির টান, দ্রুত হৃদস্পন্দন, এবং যতদিন না সেই ঢেউ সম্পূর্ণভাবে ওঠানামা করতে পারে, ততদিন শরীর মাঝে মাঝে আমাদের বর্তমানকে অতীতের ছায়ায় রাঙিয়ে দেয়। এই অধ্যায়ের মূল সুর তাই গভীর ও আশাবাদী। আপনি ভাঙা নন, আপনি ভুল নন, আপনি অতিরিক্ত সংবেদনশীলও নন। আপনার শরীর একদিন আপনাকে রক্ষা করতে চেয়েছিল এবং এখনও সেই একই কাজ করতে চাইছে। সে শুধু জানে না যে বিপদ শেষ হয়েছে। নিরাময়ের শুরু হয় তখনই যখন আমরা বুঝতে পারি সমস্যা আমি নই, আমার স্নায়ুতন্ত্র এখন একটি অসমাপ্ত বেঁচে থাকার গল্প বহন করছে। এবার আসি শরীর কিভাবে ট্রমাকে ধরে রাখে। আমরা যখন কষ্টের কথা ভাবি, সাধারণত মনে করি সেটি স্মৃতির ভেতরে থাকে, মাথার ভেতর, চিন্তার ভেতর বা ভাষার ভেতর। কিন্তু অনেক সময় এমন কিছু অনুভূতি আমাদের ছুঁয়ে যায় যা স্পষ্ট কোনো গল্প নেই। হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়, অথচ কারণ খুঁজে পাওয়া যায় না। কোনো ঘনিষ্ঠ মুহূর্তে শরীর যেন শক্ত হয়ে আসে, অথচ সামনে থাকা মানুষটি একদম নিরাপদ। তখন বোঝা যায় বিষয়টি কেবল চিন্তার নয়, এটি স্নায়ুতন্ত্রের একটি নীরব ভাষা। আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম সব সময় দুই স্রোতের মধ্যে কাজ করে। একটি আমাদের সতর্ক রাখে, বিপদের আভাস পেলেই হৃদস্পন্দন বাড়ায়, শ্বাস দ্রুত করে,
পেশি শক্ত করে, অন্যটি আমাদের বিশ্রামে ফেরায়, শান্ত করে, শরীরকে মেরামত হতে দেয়। এই দুই প্রবাহের সূক্ষ্ম ভারসাম্যের মাধ্যমেই আমরা বাঁচি। কিন্তু কোনো তীব্র ভয় বা আঘাতের মুহূর্তে যদি লড়াই বা পালানোর শক্তি সম্পূর্ণ না হতে পারে, শরীর কখনো কখনো তৃতীয় এক আশ্রয়ে সরে যায়, স্থিরতা, অবসতা বা এক গভীর ফ্রিজ। বাইরে থেকে মানুষটি হয়তো চুপচাপ, স্থির, এমনকি স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তার স্নায়ুতন্ত্র যেন শক্ত হয়ে অপেক্ষা করে থাকে। সমস্যা তখনই শুরু হয় যখন সেই ফ্রিজ সাময়িক না হয়ে দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। জীবন এগোয়, বছর কেটে যায়, সম্পর্ক গড়ে ওঠে, কাজ বদলায়, তবুও কোনো আনন্দ পুরোপুরি গায়ে লাগে না। শরীর মাঝে মাঝে অবশ লাগে, কখনো নিজের ভেতর থেকে বিচ্ছিন্ন মনে হয়, যেন দূর থেকেই নিজেকে দেখছি। কেউ জিজ্ঞেস করলে বলা যায় না ঠিক কী হয়েছে, কারণ ঘটনা হয়তো মনেই নেই, অথবা মনে থাকলেও ততটা ভয়ঙ্কর মনে নাও হতে পারে। তবুও শরীর অন্য কিছু জানে। বুকের ভেতরে হালকা চাপ, পেটে অকারণ টান, কাঁধে স্থায়ী ভার, এই সবই সেই ভাষা যা শব্দ ছাড়াই বলে যায়, আমি তখন স্থির ছিলাম, এখনো পুরোপুরি নড়িনি। লেভিন তার গভীর পর্যবেক্ষণ এখানেই দেখান যে ট্রমা মূলত গল্পে আটকে থাকে না, সেন্সেশনে আটকে থাকে। আপনি হয়তো ঘটনাটি ভুলে গেছেন, হয়তো তাকে ছোট করে দেখছেন, হয়তো নিজেকে বুঝিয়েছেন সব ঠিক ছিল, কিন্তু শরীর সেটি ভুলে যায় না। সেই মুহূর্তের তাপমাত্রা, পেশির টান, নিঃশ্বাসের ছন্দ। শরীর সময় মাপে না ক্যালেন্ডারে, সে মাপে নিরাপত্তার অভিজ্ঞতায়। আর যতদিন না সে নিশ্চিন্ত হয় যে বিপদ পেরিয়ে গেছে, ততদিন মাঝে মাঝেই সে আপনাকে আগের মতো প্রস্তুত রাখবে, হয় অতিরিক্ত সতর্কতায়, নয়তো সম্পূর্ণ অবসতায়। এই অধ্যায় আমাদের শেখায় যে নিজের প্রতি কঠোর হওয়ার আগে একবার শরীরের দিকে তাকাতে। হয়তো আপনার ক্লান্তি অলসতা নয়, আপনার বিচ্ছিন্নতা উদাসীনতাও নয়, আপনার আনন্দহীনতা চরিত্রগত ত্রুটি নয়, হয়তো এগুলো এক ধরনের পুরনো ফ্রিজের দীর্ঘ ছায়া যা এখনও ধীরে ধীরে গলতে চায়। এবার আসি নিরাময়ের পথ বা সোম্যাটিক এক্সপেরিয়েন্সিং নিয়ে। যদি ট্রমা শরীরের ভেতরে আটকে থাকা অসমাপ্ত এক প্রতিক্রিয়া হয়, তবে নিরাময়ও শুরু হয় সেখান থেকেই, শরীরের দরজা দিয়ে। এই অংশে লেখক আমাদের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গির সামনে এনে দাঁড় করান। তিনি বলেন, সুস্থ হওয়া মানে অতীতের প্রতিটি দৃশ্য খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা নয়, কিংবা একই যন্ত্রণা আবার নতুন করে অনুভব করা নয়, বরং এটি এমন এক প্রক্রিয়া যেখানে শরীরকে ধীরে, স্নেহের সঙ্গে আর নিজের ছন্দে অসমাপ্ত সারা সম্পূর্ণ করার সুযোগ দেওয়া হয়। সোম্যাটিক এক্সপেরিয়েন্সিং যেন এক সূক্ষ্ম মনোযোগের শিল্প। এখানে গল্পের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনুভূতির ক্ষুদ্র তরঙ্গ। কেউ হয়তো চুপচাপ বসে আছে, কথা খুব কম বলছে, কিন্তু তার আঙুলের ডগায় হালকা কাঁপুনি চলছে। শ্বাস কখনো গভীর হচ্ছে, আবার থেমে যাচ্ছে। বুকের মাঝখানে অদৃশ্য চাপ জমছে। আগে সে এগুলোকে অস্বস্তি ভেবে এড়িয়ে যেত, কিন্তু এখন সে একটু থামে, খেয়াল করে এই উষ্ণতা কোথা থেকে উঠেছে, এই কাঁপুনি কি বাড়ছে না কমছে, শ্বাস কি নিজে নিজেই দীর্ঘ হতে চাইছে। যেন শরীরের সঙ্গে প্রথমবারের মতো আলাপ শুরু হলো। এই প্রক্রিয়ায় কখনো পুরো অন্ধকারে ডুবে যাওয়া হয় না, বরং অল্প আলো, অল্প ছায়ার মধ্যে আসা যাওয়া করা হয়। এক মুহূর্তে হয়তো বুকের চাপ অনুভব করা হলো, পর মুহূর্তে জানালার বাইরের আকাশের রং বা মাটির দৃঢ়তা টের পাওয়া গেল। অস্বস্তি আর নিরাপত্তার মধ্যে এই ধীর গতির দোলাচল স্নায়ুতন্ত্রকে শেখায় যে উত্তেজনা আসতে পারে, কিন্তু তা চিরস্থায়ী না। ঢেউ উঠতে পারে, আবার নামতেও পারে। এভাবে শরীর বুঝতে শুরু করে যে সে এখনকার সময়ে রয়েছে, তখনকার সময়ে নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গতি, ধীর, সহনীয় এবং সম্মানজনক। বহু বছরের জমে থাকা শক্তিকে একদিনে মুক্ত করতে হলে
শরীর আবারও আতঙ্কিত হতে পারে। কখনো হয়তো অকারণ দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, কখনো চোখ ভিজে ওঠে কোনো স্পষ্ট স্মৃতি ছাড়াই, কখনো শরীর নিজে থেকেই হালকা কাঁপে এবং তারপর এক গভীর ক্লান্তি নেমে আসে। সেই ক্লান্তির ভেতর থাকে এক অদ্ভুত স্বস্তি, যেন কোনো অসমাপ্ত বাক্য অবশেষে পূর্ণচ্ছেদ পেল। রাইটারের ভাষায় নিরাময় মানে অতীতকে পুনরায় বাঁচা নয়, বরং সেই মুহূর্তকে এমন একটি সমাপ্তি দেওয়া যা এখনো সমাপ্ত হয়নি। যখন শরীর বুঝতে পারে যে সে এখন লড়াই বা পালানো শেষ করতে পারে কিংবা স্থিরতার মধ্য থেকে ধীরে ধীরে নড়তে পারে, তখন সে আর অতীতের মধ্যে বন্দি থাকে না, সে বর্তমানের মাটিতে দাঁড়াতে শেখে। এখানেই সোম্যাটিক এক্সপেরিয়েন্সের গভীর সৌন্দর্য। এটি আমাদের শেখায় যে শরীর শত্রু নয়, শরীরই পথপ্রদর্শক। যে স্নায়ুতন্ত্র একদিন বেঁচে থাকার জন্য শক্ত হয়ে গিয়েছিল, সেই স্নায়ুতন্ত্রই আবার নরম হতে পারে এবং সেই নরম হওয়ার ভেতরেই লুকিয়ে রয়েছে প্রকৃত মুক্তি। এখন আমরা প্রবেশ করছি বইটির অন্তিম খণ্ডে, যেটি হলো পুনর্জন্ম বা নার্ভাস সিস্টেম রিসেট। কোনো এক সময় যে মানুষটি নিজের শরীরকে বিশ্বাস করতে পারত না, সে একদিন হঠাৎ খেয়াল করে যে তার শ্বাস আজ গভীর হয়েছে। বুকের ভেতরে পুরনো চাপটা আগের মতো তীক্ষ্ণ নয়। কাঁধের ওপরের অদৃশ্য ভার যেন একটু নেমে গেছে। সে বুঝতে পারে না ঠিক কখন পরিবর্তনটা শুরু হয়েছিল, কিন্তু একদিন আয়নায় তাকিয়ে চোখের ভেতর অচেনা এক উজ্জ্বলতা দেখে। বহুদিন পর জীবনের ছোট্ট জিনিস তাকে স্পর্শ করেছে। বৃষ্টির গন্ধ, সকালের আলো, কারো আন্তরিক হাসি। এগুলো নাটকীয় কোনো অলৌকিক ঘটনা না, এগুলো স্নায়ুতন্ত্রের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসার লক্ষণ। লেভিন তার কাজের অভিজ্ঞতায় দেখিয়েছেন যে গভীর ট্রমাও মানুষের চূড়ান্ত পরিচয় নয়, বরং ট্রমা ছিল এক সময়ের অভিযোজন, বেঁচে থাকার একটা প্রয়াস। যখন শরীর বিপদের সংকেতে আটকে থাকে, তখন জীবন সংকুচিত হয়ে আসে, কিন্তু যখন সেই সংকেত ধীরে ধীরে নিভে যায়, জীবন আবার প্রসারিত হতে শুরু করে। কারো ক্ষেত্রে এটি প্রথমবারের মতো পূর্ণ শ্বাস নেওয়ার অনুভূতি, কারো ক্ষেত্রে সম্পর্কের ভেতরে আর আগের মতো আতঙ্ক না হওয়া, কারো ক্ষেত্রে দীর্ঘদিনের অবসতার জায়গায় নরম এক অনুভূতিতে ফিরে আসা। এই পুনর্জন্ম হঠাৎ আকাশ থেকে আসে না, এটি আসে শরীরের সঙ্গে নতুন এক বিশ্বাস গড়ে ওঠার ভেতর দিয়ে। স্নায়ুতন্ত্র যখন শিখে নেয় যে বর্তমান মুহূর্তে সত্যিই আর কোনো বিপদ নেই, তখন তার আর অতিরিক্ত সতর্ক থাকার প্রয়োজন পড়ে না। তখন সে আর স্থির হয়ে জমে থাকে না, আবার অকারণ দৌড়াতেও চায় না। সে স্থিত হয়। এই স্থিতির ভেতরেই লুকিয়ে থাকে স্বাধীনতা, যেখানে প্রতিটি প্রতিক্রিয়া অতীতের ছায়া থেকে নয়, বর্তমানের বাস্তবতা থেকে জন্ম নেয়। সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটি, ট্রমা কোনো আজীবন দণ্ড নয়। শরীর ভেঙে পড়ার জন্য তৈরি হয়নি, সে তৈরি হয়েছে সূক্ষ্ম হওয়ার জন্য। আমরা যখন তাকে সময় দিই, মনোযোগ দিই, নিরাপদ জায়গা দিই, তখন সে নিজের ছন্দে ফিরে আসে। আর সেই ফিরে আসার মধ্যেই মানুষ খুঁজে পায় নতুন করে বাঁচার অনুভূতি, যেখানে ভয় স্মৃতি হয়ে থাকে, কিন্তু জীবন আর বন্দি থাকে না। এই পুরো যাত্রার সারমর্ম এক গভীর সত্যে এসে মিলে যায়। ট্রমা কোনো ঘটনা নয়, বরং শরীরের অসমাপ্ত একটি প্রতিক্রিয়া। স্নায়ুতন্ত্র যখন আটকে যায়, তখন লক্ষণ জন্ম নেয়, আর নিরাময় শুরু হয় সেই শরীরের অনুভূতিকে সম্মান করার মধ্য দিয়ে, ধীরে নিরাপদে নিজের গতিতে। শরীর যখন সম্পূর্ণ হতে পারে, তখনই ট্রমা তার গ্রিপ ছেড়ে দেয়, আর মানুষ প্রথমবারের মতো শুধু বেঁচে থাকে না, সত্যিকারের জীবন অনুভব করতে শেখে। এই বইয়ের মূল উপসংহার অত্যন্ত গভীর কিন্তু আশাবাদী। ট্রমা কোনো ভাঙা মানসিকতার প্রমাণ নয়, এটি শরীরের অসমাপ্ত সার্ভাইভাল একটি রেসপন্স। যখন বিপদের মুহূর্তে লড়াই, পালানো বা স্থির হয়ে থাকার প্রতিক্রিয়া সম্পূর্ণ হতে পারে না,
তখন সেই শক্তি স্নায়ুতন্ত্রে আটকে থেকে যায় এবং পরে তা উদ্বেগ, অবসতা, অতিরিক্ত সতর্কতা বা বিচ্ছিন্নতায় রূপ নেয়। লেখক আমাদের এখানে শেখান যে নিরাময় মানে অতীতের কষ্টকে বারবার পুনরুজ্জীবিত করা নয়, বরং শরীরকে ধীরে নিরাপদে সেই অসমাপ্ত প্রতিক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ দেওয়া। শরীরের সূক্ষ্ম অনুভূতির প্রতি মনোযোগ, স্নায়ুতন্ত্রকে নিরাপদ নতুন অভিজ্ঞতা দেওয়া এবং সহনীয় গতিতে এগোনোর মধ্য দিয়েই প্রকৃত মুক্তি আসে। সবচেয়ে বড় উপলব্ধি হলো মানবদেহ ভেঙে পড়ার জন্য তৈরি হয়নি, এটি পুনরুদ্ধারের জন্য তৈরি হয়েছে। ট্রমা জীবনব্যাপী দণ্ড নয়। যখন শরীর বুঝতে পারে যে বিপদ শেষ হয়ে গেছে, তখন শুরু হয় সত্যিকারের পুনর্জন্ম। এখন একটু থামুন, নিজের শরীরের দিকে মন দিন। কোনো অকারণ টান, চাপ বা অস্থিরতা কি আপনি অনেক দিন ধরে চেপে রেখেছেন? নিজেকে দুর্বল ভাবার আগে মনে করুন, আপনার শরীর হয়তো শুধু অসমাপ্ত এক বেঁচে থাকার গল্প বহন করে চলেছে। আজ থেকে চেষ্টা করুন শরীরের অনুভূতিকে এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে লক্ষ্য করতে এবং কমেন্টে লিখুন, মাই বডি ডিজার্ভ টু ফিল সেফ। তাহলে এটিই ছিল ওয়েকিং দ্য টাইগার বাই পিটার এ লেভিন বইটির মূল সারাংশ। এই বই আমাদের শেখায় ট্রমা কোনো স্থায়ী দাগ নয়, এটি শরীরের এক অসমাপ্ত সার্ভাইভাল রেসপন্স। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।